এতক্ষণে জমানো রাগ ঝাড়তে লাগলো ঠোঁটের উপর। আদ্রর ঘাড়ে খামচে ধরে কেঁদে দিল তুলি। ঠোঁট ছেড়ে দিয়ে গলায় সজোরে কামড় বসালো আদ্র। তুলির মাথাটা বুকে চেপে ধরে ভেজা কণ্ঠে বলে উঠল, তোমার জন্য নিজেকে শেষ করে দিতে রাজি আছি তুলি। তাহলে তুমি কিভাবে আমার ভালোবাসাটা অবিশ্বাস করলে? আমার খুব কষ্ট হচ্ছে। তোমার রক্তগুলো দেখে জীবনের প্রথম হৃদয়টা কেঁপে উঠেছে আমার। কত রক্ত দেখি প্রতিদিন, এমন কষ্ট তো কোনোদিন হয়নি। তোমার কিভাবে সাহস হলো রক্ত চড়ানোর? তোমাকে খুন করে নিজে মরে যেতে ইচ্ছে করছে। আমার এত বছরের ভালোবাসাকে এক নিমিষেই বিষিয়ে দিলে তুমি। আমি কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। নীরবে কেঁদে যাচ্ছে তুলি। উপলব্ধি করতে পারছে আদ্রর কষ্ট। ভুল করে ফেলেছে। আদ্রর ভালোবাসা অনুভব করতে অক্ষম সে। একটুখানি বিশ্বাস রেখে আদ্রর কাছ থেকে সত্যিটা জানতে চাইলে তো পারত। সব অভিমান নিঃশেষ হয়ে গেল তুলির। আদ্রকে আঁকড়ে ধরতেই টেনে বুক থেকে সরিয়ে দিল। সাদা শার্টে লেপ্টে আছে তুলির রক্ত। মেঝেতে রক্তগুলোর দিকে চোখ পড়তেই দুই চোখ বন্ধ করে নিল আদ্র। হাট মুঠ করে বলে উঠল, তুই আমার ভালোবাসার না ঘৃণার যোগ্য। আজ থেকে তুই শুধু আমার ঘৃণাটাই অনুভব করবি। বিছানা থেকে উঠল তুলি। আদ্রর কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে আদ্র। এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমাকে কেউ শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। ইনশিতা আপুর কথাটা আমায় স্বাভাবিক থাকতে দেয়নি আদ্র। আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারিনি। মনে হয়েছে আপনি বোধহয় আমায় ঠকিয়েছেন। কথাটা শুনে পাশের দেওয়ালে লাগাতার ঘুষি মারতে লাগলো আদ্র। আর যদি নিজের রাগ দমাতে না পারে তবে হয়তো সত্যি সত্যি খুন করে বসবে তুলিকে। এত ভালোবাসা দিয়েও আজ আঘাত পেতে হচ্ছে তার। বিরহ পাওয়ার জন্য তো সে এতগুলো বছর অপেক্ষা করেনি। নিজেকে সংযত রেখে অপেক্ষা করেছে তুলির বড় হওয়ার। তবুও তুলি তাকে অবিশ্বাস করে নিজের ক্ষতি করলো। আটকে উঠল তুলি। দৌড়ে গিয়ে থামাতে চেয়েও থামাতে পারছে না আদ্রকে। কাঁদতে কাঁদতে বসে পড়ল আদ্রর পা চড়িয়ে। নরম স্বরে বলে উঠল, আমি আর কখনো আপনাকে অবিশ্বাস করব না আদ্র। কোনো দিনও আর নিজের ক্ষতি করার চেষ্টা করব না। আদ্রর হাত থেকে রক্ত ঝরছে। তুলির দিকে এক পলক চেয়ে এক হাত ধরে উঠিয়ে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। তুলিকে টেনে নিচে নিয়ে আসলো আদ্র। সামিরার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করলো। সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার দৃষ্টি গেল আদ্রর হাতের মুঠোয় থাকা তুলির হাতের দিকে। স্যাত করে উঠল সামিরার বুকটা। পানিতে ভরে এলো আঁখি দুটো। ছেলের হাত থেকে রক্ত ছুটতে দেখে আটকে উঠলেন সায়রা বেগম। দৌড়ে ছেলের কাছে আসতে আদ্র হাতের ইশারায় থেমে গেলেন তিনি বুঝতে পারছেন আজ এখানে প্রলয় হবে। স্বামীর দিকে অসহায় চোখে চাইলেন। রাদীপ সাহেব রেগে আছেন, প্রচন্ড রেগে গেছেন আদ্রর কাণ্ডে। আদ্রর বড় চাচা তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন। রাদীপ সাহেব রাগেশ্বরে ধমকে উঠলেন, এসব কি হচ্ছে আদ্র? তুমি তুলির হাত ধরে রেখেছো কেন? ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যথা পাচ্ছে। ছাড়ো ওকে। ইনশিতা, আমরিন, নরক সবাই অবাক চোখে চেয়ে আছে আদ্রর দিকে। কেউই আদ্রর ভাবভঙ্গি বুঝতে সক্ষম হচ্ছে না। তুলির হাতে ব্যান্ডেজ দেখে আমরিনের বুঝতে বাকি রইল না তুলি কোনো পাগলামি করেছে, যার কারণে তার ভাই এতটা হাই পাওয়ার হয়ে উঠেছে। আমরিন বয়সে ছোট হলেও তার মাঝে বেশ ম্যাচুরিটি লক্ষ্য করা যায়। কোনো কিছু বলা বা করার আগে ভেবে চিন্তে করে। সহজেই কোনো কিছুতে পা বাড়ায় না। বাদশাহ স্বভাবও তার মাঝে নেই। তুলির হাতটা দেখে কষ্টের জ্বর হলো মনে। মেয়েটা কয়েকদিনে কেড়ে নিয়েছে আমরিনের মনটাও। বেস্ট ফ্রেন্ড কম বোন বলে আখ্যায়িত করে আমরিন। সূক্ষ্ম একটা উত্তপ্ত শ্বাস ছেড়ে আদ্রর দিকে মনোযোগ দিল। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাদীপ সাহেবের দিকে। ওনার কথাটা কর্ণপাত হতেই তাচ্ছিল্য স্বরে বলে উঠল, আপনি মেয়েটা সামান্য ব্যথাটুকু অনুভব করতে পারছেন, অথচ আমি যে বছর ধরে আগুনে পড়ছি সেটা পরিলক্ষিত হয়নি আপনার? আমার বুকের তীব্র ব্যথা কখনো বুঝতে চেষ্টা করেছেন বাবা হিসেবে? ছেলের আর্তনাদ বোঝার ক্ষমতা আছে আপনার? থাকলে এত কঠিন হতে পারতেন না আপনি। আপনার পায়ে পড়ে কেঁদেছিলাম সেদিন, কিন্তু আপনি তুলিকে আনার বদলে জুড়ে দিয়েছিলেন শর্ত। এই বাড়িতে ওকে নিয়ে তো আসলেন, অথচ দেয়াল তুলে দিলেন ওর আর আমার মাঝে। রাদীপ সাহেব ভেতরটা কেঁপে উঠল ছেলের কথা শুনে। তবুও তেজিস্বরে বলে উঠলেন, একটু বেশি হচ্ছে আদ্র। এখন তুমি বাড়াবাড়ি কেন করছো? তুমি কিন্তু কথা দিয়েছ বিয়েটা তুমি করবে।
সো এখন এসব বাদ দাও, সিনক্রেট করা বন্ধ করো। তুলি এতক্ষণ চুপ করে সব শুনছিল। বুঝতে পারছে তার জন্য বাবা ছেলের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে। তাই আর চুপ না থেকে মাথায় তুলে আদ্রর দিকে তাকালো, কাপা কাপা কণ্ঠে বলল, ঝামেলা বাঁধাবেন না আদ্র। খালু, স্টপ। জোরে ধমকে উঠলেন আদ্র। ভুড়কে গেল সবাই উচ্চ ধমকে। আদ্রর রাগ সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। তুলির শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল ভয়ে, কাঁপতে লাগলো থরথর করে। তুলিকে সোফায় বসিয়ে দিল আদ্র। সামনে টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল তুলির দিকে। ভয়ে শরীর এত কাঁপছে যে গ্লাসটা পর্যন্ত ধরতে পারছে না মেয়েটা। তুলির পাশে বসে যত্ন করে পানিটা খাইয়ে দিল আদ্র। সবাই ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল। এত সিরিয়াস মোমেন্টেও আদ্র তুলির জন্য শান্ত হয়ে গেছে। সবাইকে উপেক্ষা করে তুলির কেয়ার করতে ব্যস্ত হয়ে পড়েছে। কে কে উপস্থিত আছে তাতে যেন আদ্রর কোনো ভ্রুক্ষেপ নেই। তার কাছে যেন তুলি প্রথম প্রায়োরিটি। গ্লাসটা টেবিলে রেখে নিচের পকেট থেকে রুমাল বের করে তুলির কপালের ঘামগুলো মুছে দিল আদ্র। ভয়ে থরথর করে ঘামছে মেয়েটা। আদ্র গালে হাত রাখতেই লজ্জায় নুয়ে গেল, সাথে সাথে শীতল হয়ে গেল আদ্রর বুকটা। এই মেয়েটা লজ্জা মাখা মুখ আদ্রর রাগ কমানোর টনিক। হাতটা সরিয়ে কোমল স্বরে বলল, বড়দের মাঝে আর কথা বলবে না তুলি। বাবা আর আমাকে কথা বলতে দাও। বাধা প্রদান করা আমার একদম পছন্দ নয়। আর তোমার জন্য কোনো ঝামেলা বাঁধেনি। বাবা তোমাকে খুব পছন্দ করেন। ওনার সব প্রবলেম তো আমাকে নিয়ে। আমাকে খুব একটা পছন্দ করেন না তিনি। ওনার কথা মোতাবেক আমি ছোট থেকেই ওনার অবাধ্য। রিল্যাক্স থাকো। এত ভয় পাচ্ছ কেন? আই এম সরি উচ্চস্বরে ধমক দেওয়ার জন্য। আবারও নরম স্বরে কথাটা বলল আদ্র। মনের মধ্যে ভালো লাগা ছেয়ে গেল তুলির। প্রকাশ না করতেই আদ্র সবসময় তার মনের কথা আত্মনাদ করে উঠল ভেতরটা। আদ্র ইনসিতার মাথায় হাত রাখলো। ভাইয়ের উপর বিশ্বাস আছে তোর? আমি তোর খারাপ চাইতে পারি কখনো? ভাইকে জড়িয়ে ধরল ইনসিতা। কিছু না বুঝতে পারলেও আলতো হেসে বলল, কখনো না। আমরিন ও আমার কাছে তুমি শুধু একজন বড় ভাই না, আমাদের ভালোবাসার আরেক নাম তুমি ভাইয়া। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্র। অনেক সহ্য করেছে, আর থাকতে পারবে না অশান্তির এই বেড়া চালে। বোনের জন্য চিন্তিত ছিল, তাও যেন অনেকাংশ দূর হয়ে গেল। গত একটা বছর ধরে চিন্তাটা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রনকের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই ইনশিতাকে অনেক ভালোবাসিস। ভালোবাসার মানুষটার পাশাপাশি পরিবার ইম্পর্টেন্ট। কিন্তু তুই কি এটা জানিস তোর বাবা আমার ও সামিরার বিয়ের শর্ত রেখে তোর ও ইনশিতার বিয়ের জন্য রাজি হয়েছে? আমার বাবাকে বলা হয়েছে সামিরাকে আমি বিয়ে না করলে কখনো ইনশিতাকে তোদের বাড়ির বউ করে নিবে না। বিস্ময়ে থ মেরে রইল রনক। সায়েরা বেগম, রাদীপ সাহেবও ওনার বড় ফাইবাতে সবাই রীতিমতো চমকে আছে। আদ্রর থেকে চোখ ফিরিয়ে সামিরাও রনক তাদের বাবার দিকে তাকালো এক নজর। বিস্ময় কাটিয়ে সামিরা বলে উঠল, এসব সত্যি বাবা? অপরাধীদের মতো মাথা নিচু করে ফেললেন জুনায়েদ সাহেব। তুই আদ্রকে ছোট থেকে পছন্দ করিস, বয়সের সাথে ভালোবেসে ফেলেছিস, সেটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু 2 বছর আগে যখন আদ্র তোর ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল আর তুই অশ্রু ঝরিয়ে আমার কাছে আদ্রকে চেয়েছিলি, তখন বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল। রাদীফের কাছে সরাসরি তোর আর আদ্রর বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরিয়ে দিয়েছিল আদ্র। অবশেষে রনক ও ইনসিতার সম্পর্ক জানতে পেরে আবারও প্রস্তাব দিলাম যে আদ্র তাকে বিয়ে করলেই আমি ইনসিতাকে রনকের বউ করব। মাথা নত করে এক নাগারে কথাগুলো বলে নিঃশ্বাস ছাড়লেন তিনি। সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল মুহূর্তেই। অশ্রুকণা মুছে আদ্রর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আদ্র, তাই বলে জোর করে চাই না কখনো। তোমাকে জোর করে তো স্বামী বানাতে পারবো, কিন্তু কখনো তোমার ভালোবাসাটুকু পাবো না। বাবাকে ক্ষমা করে দিও। আমি বা রনক ভাইয়া কেউই জানতাম না এসব। ইনশিতা আমারই ভাবি হবে। রনকও সম্মতি জানালো সামিরার সাথে। তুলি চমকিত নয়নে চেয়ে রইল। সামিরা নিজের ভালোবাসা ত্যাগ করে দিচ্ছে। কতটা ভালোবাসলে এমনটা করা যায়? সামিরাকে দেখে তুলি ভাবতেই পারেনি ওর মনটা এত সুন্দর। ইনশিতা তুলির কাছে এসে বসে হাতটা ধরল। আমায় ক্ষমা করে দে তুলি, আমার জন্য তুই কষ্ট পেয়েছিস। আমি জানতাম না ভাইয়া তোকে ভালোবাসে। তুমি ক্ষমা চাইছো কেন আপু? তোমার কোনো দোষ নেই।
এতদিনে সব অবসাদ দূর হয়ে গেল আদ্রর। কথা না বাড়িয়ে তুলির কাছে গিয়ে বসলো। এখন আর কোনো দুশ্চিন্তা নেই। ভাই হিসাবে বোনের জন্য ঠেকে গিয়েছিল, কিন্তু সামিরাকে কখনো বিয়ে করতো না সে। মনটা হুট করেই বলল, কোনো শর্তই আমি মানতাম না, কারণ আমার জীবনের প্রথম শর্তই যে আমার তুলা। মুস্কি হেসে মুগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বিহীন শূন্য আমি, আমার জীবন সঙ্গিনী হবে তো তুলা? প্রচুর পরিমাণে জড়তা সংকোচ ঘিরে ধরল তুলিকে। মনের কোণে উদয় হলো আবারও সুখের ঝলক। মুছে গেল সব অভিমান। বহু কষ্টে মাথা তুলে আদ্রর বাবার দিকে চাইল। সবার চোখে মুখে জানার আগ্রহ। একটু হেসে মাথা উপর থেকে নিচে করলো তুলি। সাথে সাথেই কানে ভেসে এলো করতালের শব্দ। নিজের পকেট থেকে একটা আন্টির বক্স বের করলো আদ্র। আজ সকালে কিনেছিল আন্টিটা। ইচ্ছে ছিল তুলিকে সারপ্রাইজ দেবে আর সবকিছু ঠিক করে নেবে, কিন্তু এভাবে কিছু ঠিক করতে চায়নি সে। তবুও হয়ে গেল। পরিবারের কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না তার, কিন্তু তুলির অবস্থা দেখে নিরুপায় ছিল সে। সামিরা ও রনকের কাছে ছোট করতে চায়নি ওদের বাবাকে। রিংটা তুলির আঙুলে পড়াতেই হিম শীতল বাতাস বয়ে গেল তুলির পুরো দেহ জুড়ে। ভালোবাসার পরিণতির প্রথম ধাপ। তুলির চোখ ভরে এলো। এই বুঝে আরেকটু সুখ পেলেই আষাঢ়ে বর্ষণ হবে দুই চোখ থেকে। সবার মুখে ফুটে উঠল হাসি। সামিরার ঠোঁটের কোনায় হাসি লেগে থাকলেও চোখে জমে আছে জল। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রহর অতিবাহিত হওয়ার পথে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আদ্র। ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা ভেবে চলেছে। ইনশিতার বিয়ের ডেট ঠিক হয়েছে সামনের মাসের 2 তারিখে। বড় চাচা ক্ষমা চেয়েছেন অনেকবার, তবুও কিছু ভালো ঠেকছে না আদ্রর। সামিরার ব্যবহার আজ তাকে ভীষণ অবাক করেছে। মনে বাসা বেঁধেছে সন্দেহ। যেই মেয়ে সারাক্ষণ মেসেজ কল দিয়ে জ্বালাতন করতো, বারবার ভালোবাসি দাবি নিয়ে উপস্থিত হতো, তার এত সহজে মেনে নেওয়াটা স্বাভাবিক লাগছে না আদ্রর কাছে। রনকের সাথে ভালো করে কথা বলাটা জরুরি। বোনের জীবনটাকে অবহেলায় নেওয়া যাবে না কোনো ক্রমে। তুলিকে নিজের হবু স্ত্রী বানিয়ে তৃপ্তির শ্বাস ফেললেও বাবার সাথে এই প্রথম উচ্চ স্বরে কথা বলে খারাপ লাগছে অনেক। আদ্র নিজেই মাঝে মাঝে ভীষণ চমকে যায় একটা পিচ্ছি মেয়ের জন্য কতটা ড্যাম্পারেট হচ্ছে দিন দিন। সিগারেটের আরেকটা টান দিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি আছে তোমার মাঝে তুলা? ছোট্ট একটা মেয়ে তুমি, অথচ ধারালো তোমার দৃষ্টি। যতবারই তোমার লজ্জায় রাঙা মুখটা দেখি, নিমিষেই গায়েব হয়ে যায় আমার সব জেদ, রাগ, অভিমান। আমার মন বলে মায়াবিনী তুমি। এই যে হবু বর, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? অতি পরিচিত মধুর কণ্ঠ শুনে সিগারেটটা হাতের মুঠোয় চেপে ধরল আদ্র। ঝুলে উঠল হাতটা। তুলি বেলকনি টপকে আসতে নিলেই কোমর আঁকড়ে ধরে নিজে নিয়ে আসলো আদ্র। বুকের সাথে জড়িয়ে নরম স্বরে বলে উঠল, আবারও রিস্ক নিয়ে আসতে গেলে কেন? হাতে ব্যথা ভুলে গেলে? ওষুধ খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলে আসলাম, কিন্তু তুমি আমার কথা অমান্য করে চলে আসলে। আদ্রর বুকে মাথা রেখে তুলি জবাব দিল, আপনি আমায় ক্ষমা করেছেন তো আদ্র? স্বস্তি পাচ্ছিলাম না আমি, এখনো খুব কষ্ট হয়। কিভাবে পারলাম আমি আপনাকে অবিশ্বাস করতে? তুমি আমার অস্তিত্বে বাস করো তুলা। আমি যতই রাগ করে অভিমান করি, দিন শেষে একটাই সত্য, আমি তোমায় অনিঃশেষ ভালোবাসি। আমার ভালোবাসা কখনো তুমি পরিমাপ করতে পারবে না। আমি কখনো না থাকলে স্মৃতির পাতায়ও তুমি অনুভব করতে পারবে না আমার ভালোবাসা। মনে হবে এই তো বর্তমানেও আমি তোমার অনুভবে তোমায় ভালোবেসে জড়িয়ে নিচ্ছি আমার বাহুতে। আদ্রর দেওয়ালে ঘুষি মেরে ছিলে যাওয়া হাতটা হাতে নিল তুলি। আদ্রর মুখের দিকে তাকিয়ে দেখলো আদ্রর ঠোঁটে প্রশস্ত হাসি। ভালোবাসা কখনো যন্ত্রণা দেয় তো কখনো আবার ছোট্ট একটা হাসি ফুটানোর কারণ হয়ে দাঁড়ায়। তুলির একটু ভালোবাসায় তার প্রমাণ। হাতের মুঠো খুলতেই চোখ পড়ল জ্বলন্ত জায়গাটায়। তখন আদ্র যে সিগারেট চেপে ধরেছিল, হাতে তা চোখ এড়ায়নি তুলির। মলিন হয়ে গেল চেহারাটা। মনে মনে বলে উঠল, আপনাকে শাসন করার বয়স আমার হয়নি আদ্র, তবে আপনার যন্ত্রণা নিঃশেষ করার বোঝটুকু আমার ঠিকই হয়েছে। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে কেড়ে নিব আপনার সবটুকু কষ্ট। হাতের মাঝে গভীর একটা চুমু খেলো তুলি। আদ্রের পায়ের উপরে উঠে 2 হাতে গলা ঝুড়িয়ে প্রশ্ন করলো, আপনি আমায় এত ভালোবাসেন কেন আদ্র? এক বিন্দু সুখ লাভের আশায় তোমায় ভালোবাসাটা ভীষণ জরুরি, তাই। বাহিরে তুমুল বেগে বর্ষণ হচ্ছে। বারান্দা দিয়ে সুরসুর করে হিম শীতল বাতাস এসে ঢুকছে রুমে। পুরো রুম জুড়ে ঠান্ডা হাওয়া বিরাজ করছে। হঠাৎ করেই বৃষ্টির আগমনে কিঞ্চিত শীতল স্রোত অনুভব করলেও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে তুলি।
আদ্র তার সামনে বসে আছে স্কেল নিয়ে, হাতগুলো লাল হয়ে আছে বেচারির। এই নিয়ে 5 বার স্কেলে বাড়ি খেয়েছে। অপরাধ একটাই, বায়োলজি বেটে খাওয়ালেও এই মেয়ের মস্তিষ্কে ঢুকবে না। কার্ডিয়াক চক্রের অংশটা আদ্র অনেকবার বুঝিয়েছে, কিন্তু তুলি পড়ায় মনোযোগ না দিয়ে গালে হাত রেখে ব্যস্ত ছিল আদ্রকে অবলোকন করতে। 2 দিন পরেই ক্লাস টেস্ট, কিন্তু এই মেয়ের পড়ালেখা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনোভাবেই আদ্র এটা মেনে নিতে পারছে না। প্রথমবার আদ্র ভালোভাবে বুঝিয়ে পড়ায় মনোযোগ দিতে বললেও বারবার সেম কাজটাই করেছে তুলি। তুলির এহেম কাণ্ডে প্রচন্ড রেগে গেল আদ্র। আদ্র রাগ মানেই তো মহা বিপদের সংকেত। অবশেষে তাই হলো যা হয়। স্কেলের বাড়ি খেয়ে এমন আহ্লাদে ভঙ্গিতে কাঁদতে ব্যস্ত হলো তুলি। যদি একটু মায়া হয় আদ্রর আর তাকে রেহাই দেয় এই বায়োলজি নামক পেইন থেকে, তাই কান্নার বেগ আরো বাড়িয়ে দিল। চোখ কটমট করে টেবিলে স্কেল দিয়ে জোরে একটা বাড়ি দিল আদ্র। কেঁপে উঠল তুলি। চেয়ার থেকে উঠে দৌড় মারার প্রস্তুতি নিল। এই লোক সাংঘাতিক। বোনের হিংস্র বাঘও বোধ হয় ওনার চেয়ে অনেক ভালো। কথাটা ভেবেই পা বাড়াতে নিলেই হাতটা টেনে ধরল আদ্র। রাগী কণ্ঠে বলে উঠল, পালানোর চেষ্টা করবে না তোলা, পড়াটা কমপ্লিট করো জলদি। দেখো রাত 10টা বেজে গেছে, পড়াটা শেষ করো। চলচল চোখে আদ্রর দিকে চাইল তুলি। সাথে সাথেই 2 চোখ বন্ধ করে নিল আদ্র। চোখ বুঝেই টিস্যু এগিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, চোখ মুছে পড়ায় মনোযোগ দাও। আমি চোখ মেলে যদি তোমার চোখে এক ফোঁটা পানিও দেখি, এবার আর স্কেল দিয়ে মারবো না, সোজা ছাদ থেকে ফেলে দিব। আদ্রের হুমকি শুনে চোখ মুছে মিনমিন করে পড়তে লাগলো। আর চোখে আদ্রর দিকে চাইতেই চোখ আটকে গেল আদ্রর নীলাভ চোখে। ঠোঁটের কোণে প্রস্ফুটিত হাসি। মেয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় দেখতে থাকলে পড়বে কখন তোলা? আপনি এত সুন্দর হলে আমার চোখের কি দোষ বলেন তো ডাক্তার সাহেব? মন তো সারাক্ষণ আপনাকেই দেখতে চায়। তুলির সোজাসাপটা জবাবে চমকে উঠল আদ্র। তুলির আবেগময় কথা তার মনে সবসময় অস্বাভাবিক ঝড় তুলে। এখনো হচ্ছে। ইচ্ছে করছে তুলিকে বুকের মাঝে চেপে ধরতে, কপালে ভালোবাসার পরশে কেটে আগলে রাখতে, নিজের হাতের মুঠোয় হাতটা আঁকড়ে ধরে বলতে, এত আবেগী কথা বলবে না তোলা। 27 বছরের যুবকটার জন্য কি তোমার একটু মায়া হয় না? 17 বছরের এক কিশোরী কন্যা তুমি, অথচ আমাকে ভিতর থেকে নাড়িয়ে দেওয়া, আমার জীবনের ধেয়ে আসা এক প্রকাণ্ড ঝড় তুমি। তুলিকে পড়াটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আদ্র। পা বাড়িয়ে দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসলো আবারও। তুলি জিজ্ঞাসা সূচক দৃষ্টি নিক্ষেপ করতে হাতটা টেনে লাল হয়ে যাওয়া হাতের ভাঁজে ঠোঁটের স্পর্শ বোলালো গভীর ভাবে। তুলির হাতটা নিজের বুকের বা পাশে চেপে ধরলো খুব যত্ন করে। ইসং কেঁপে উঠল। শরীরের রক্তে রক্তে বয়ে গেল শিহরণ। আদ্রর হাতে নিবদ্ধ হাতটা কাঁপতে লাগলো প্রচন্ড। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কোমল স্বরে বলে উঠল আদ্র, তোমার চোখের পানি ঠিক এখানটা এসে আঘাত করেছে, এখনো মৃদু ব্যথা হচ্ছে। একটু একটু শাসন না করলে তুমি পড়ায় মন দিতে পারতে না, তাই বুকে পাথর চেপে নিজের অস্তিত্বে একটুখানি ব্যথা দিয়েছি। এখন মনে হচ্ছে তোমাকে শাসনও করতে পারবো না আমি। দিন দিন ভীষণ দুর্বল হয়ে পড়ছে আমার হাড়টা, হৃদস্পন্দনও স্বাভাবিকভাবে হয় না। হাতটা ছেড়ে দিয়ে তুলির কপালে চুমু এঁকে দিল আদ্র। স্তব্ধ হয়ে বসে আছে তুলি। তার হাতটাও যে দুর্বল হয়ে পড়েছে। আদ্রর কথাগুলো কানে ঝংকার তুলে প্রতিধ্বনি হতে লাগলো বারবার। অক্ষি যুগল আটকে আছে আদ্রর যাওয়ার পানে চেয়ে। হাতটা এখনো কাঁপছে। আদ্র চলে যেতেই উঠে দাঁড়ালো। আমরিনের রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই তুলির চোখ গেল দরজায়। রাদীপ সাহেব দাঁড়িয়ে আছেন। তুলির মুখে হাসি ফুটে উঠল। আলতো হেসে বলল, ভেতরে আসুন খালু। রাদীপ সাহেব এসে চেয়ারে বসলেন। তুলি বিছানায় বসে নম্র সুরে বলল, কিছু বলবেন খালু? হালকা হাসলেন তিনি। তুলির মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, তুই কি আমার সাথে রাগ করেছিস মা? না খালু, রাগ করব কেন? আপনার সাথে আমার কোনো রাগ নেই। আমি জানি আপনি যা করেছেন সবার ভালোর কথা ভেবেই করেছেন। আমি আমার ছেলের ভালোটা বুঝতে পারিনি মা। সবসময় আমার সব ডিসিশন চাপিয়ে দিয়েছি ওর উপর। এত একরোখা রাগী মানুষ হয়েও আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে সর্বদা। কোনোদিনও আমার কোনো কথার অবাধ্য হয়নি। তোর বেলায় হয়েছে। তোকে পাওয়ার জন্য আমার সামনে মাথা নত করে চোখের জল ফেলছে, কিন্তু আমি ওর এই একটা আবদার মেনে নিতে পারিনি। আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমি যে মেয়ের ভালো চেয়েছি এমনটা নয়।
আমি আমার ছেলের ভালো চাইতে গিয়ে ওকে দিনের পর দিন কষ্ট দিয়ে ফেলেছি। তুই তো আদ্রর থেকে বয়সে অনেক ছোট। আমার মনে হতো আদ্রর মনে তোর জন্য জেগে ওঠা ভালোবাসাটা ফুল। নিজের ছেলের জন্য তো আমি তোর সাথে অন্যায় করতে পারি না। তোরও ভালো লাগা আছে, তোর মনেও বয়সের সাথে কারো না কারোর জন্য ভালোবাসা জাগতে পারে। সেটা ভেবে পিছিয়ে পড়ি আমি। সামিরার সাথে বিয়ে ঠিক করি। আমি ভেবেছিলাম সামিরাকে বিয়ে করলে আদ্র ঠিক হয়ে যাবে, ভুলে যাবে তোকে। কিন্তু আমি ভুল ছিলাম। তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি। আমি কখনোই ভাবতে পারিনি তুই আদ্রকে ভালোবাসবি। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি ভালো বাবা হয়ে উঠতে পারিনি তুলি। নিজের ছেলের মনের কথা বুঝেও কঠোর হয়েছিলাম। কথাগুলো বলতে বলতে কেঁদে দিলেন আদ্রর বাবা। গম্ভীর মানুষগুলোকে সহজে কাঁদতে দেখা যায় না। কোনো চাপা কষ্টের কারণেই তাদের চোখ থেকে ঝরে পড়ে জল। মলিন চোখে তাকিয়ে রইল তুলি। বাবার বয়সে এই লোকটাকে কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে তার। কণ্ঠে জড়তা নিয়ে বলল, নিজেকে সামলান খালু, আদ্র ভাইয়া আপনাকে খুব ভালোবাসে। একবার কাছে টেনে নিন, দেখবেন আপনার ছেলের জমে থাকা সব কষ্ট অভিমান উধাও হয়ে গেছে। আপনি তো আমার ও আদ্রর ভালোই চেয়েছিলেন। এখন শুধু দোয়া করবেন আমাদের জন্য, সব ঠিক হয়ে যাবে। তুই ঠিক তোর মায়ের মতো। তোর মাও ঠিক এমন করেই সান্ত্বনা দিত। যেদিন তোর খালার বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তোর মা ভরসা দিয়েছিল আমায় যে তোর খালার বিয়েটা হতেই দিবে না। বয়সে ছোট থাকলেও তোর মতোই বেশ সাহসী ছিল। তোর খালাকে আমার সাথে পালাতে সাহায্য করেছে। আম্মু বলেছিল। তারপর বড় নানা ভাই অনেক বকেছিল আম্মুকে, আর নানু তো অনেক মেরেছিল আম্মুকে। টানা 7 দিন গায়ে জ্বর ছিল আম্মুর। এসব শুনে সবাই তো হেসে কুটি কুটি। আমি অনেক খুশি, মন থেকে খুশি যে রানুর মেয়ে আমার ছেলের বউ। প্রথমে চিন্তা থাকলেও এখন সব চিন্তা দূর হয়ে গেছে। আমার ছেলেটা তোর জন্য জীবন দিতেও পিছুপা হবে না। ওকে কখনো কষ্ট দিস না মা। তোরা সুখে থাকলে আমি খুব শান্তি পাবো। আপনার ছেলের ধারে কাছেও কখনো কষ্ট দুঃখকে ঘেঁষতে দেব না খালু। দোয়া করবেন আমি যেন বেস্ট পুত্রবধূ হতে পারি। তুলির কথায় হেসে দিল রাদিফ সাহেব। তুলিও হাসতে লাগলো তাল মিলিয়ে। আমাদের ভাবনা একটা গম্ভীর প্রকৃতির মানুষ হয়তো নিষ্ঠুর হয়, কিন্তু কখনো কখনো আড়ালে নরম প্রকৃতির একটা রূপও লুকিয়ে থাকে। নিলয় একটা শাড়ি হাতে নিয়েই আয়নায় নিজেকে ঘুরে ঘুরে দেখছে তুলি। আজ রিমিও সাগরের গায়ে হলুদ। সময় তো প্রবাহমান, কারোর জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। শাড়িটা আজ বিকেলে এনে দিয়েছে আদ্র। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে লাজুক হাসলো তুলি। সায়েরা বেগম দ্রুত পা চালিয়ে ছুটে এলো তুলির রুমে। ঢুকতে ঢুকতে বললেন, বাহ, বেশ সুন্দর লাগছে তো আমার বৌমাকে। তা আঁচল মাথায় দিয়ে রাখলে চলবে? পড়তেও তো হবে। আদ্র তো এখনই চলে আসবে। লজ্জায় চুপসে গেল তুলি। শাড়িটা সায়েরা বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও খালামুনি। আমরিন যাবে না? ওর শরীরটা একটু খারাপ, কাল যাবে বিয়েতে। শাড়িটা পরাতে পরাতে জবাব দিলেন সায়েরা বেগম। খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে তুলির দিকে মুগ্ধ নয়নে তাকালেন। তোকে একদম বউ বউ লাগছে তুলি। আমার তো এখনই ইচ্ছে করছে তোকে ধরে বেঁধে আমার ছেলেটার বউ বানিয়ে দিতে। শাড়িতে তো তোর বয়সটাই ধরা যায় না। আমার লজ্জা করছে খালামুনি। হেসে উঠলেন সায়েরা বেগম। তারা দিয়ে চুলটা বেঁধে দিলেন সুন্দর করে। খোপায় গেঁথে দিলেন একটা সাদা গোলাপ। সম্পূর্ণ রেডি হয়ে তুলি নিচে নেমে এলো হাতে মোবাইলটা নিয়ে। সোফায় বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলো আদ্রর জন্য। বিকেলে এসে আদ্র আবারও হসপিটালে চলে গেল। ফোনে মেসেজের আওয়াজ আসতেই উঠে দাঁড়ালো তুলি। হাঁটতে হাঁটতে মেসেজটা ওপেন করতেই মুখে ফুটে উঠলো হাসির ছাপ। তুলি জানতো মেসেজটা আদ্রই পাঠিয়েছে। ঝটপট গাড়ির কাছে চলে এলো তুলি। মেসেজটা পড়ে পায়ের গতি আরো বাড়িয়ে দিল তুলি। গাড়ির কাছে আসতেই দরজাটা খুলে দিল আদ্র। ভেতরে বসে আদ্রর দিকে চোখ ফিরিয়ে চাইতেই থমকে গেল তুলি। নীল পাঞ্জাবি পরেছে আদ্র। ফর্সা চেহারাতে নজর করা হাসি। হয়তো হসপিটাল থেকে রেডি হয়ে এসেছে। তুলি চোখ জুড়িয়ে যাচ্ছে বারবার। শত চেষ্টা করেও চোখ সরাতে পারছে না সে। আদ্র এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি স্টার্ট দিতেই ধ্যান ভাঙল তুলির। ধীর স্বরে বলে উঠল, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন আদ্র? তোমার দিকে তাকালে যে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তোলা। দৃষ্টির সামনে রেখে ঘোর লাগা কণ্ঠে কথাটা বলল আদ্র।
তুলি রবটের ন্যায় চক্ষু স্থাপন করে রইল আদ্রর দিকে। আদ্রর কথার মানে বোঝার চেষ্টায় লেগে পড়েছে তার মস্তিষ্ক। সারা রাস্তায় আদ্রর দিকে কাটিয়ে পার করে দিল মেয়েটা, তবুও খুঁজে পেল না আদ্রর সেই কথার মানে। গাড়ি থেকে বের হতেই আদ্র মুচকি এসে জিজ্ঞেস করলো, চোখ ব্যথা করছে না তো? তুলি যেন এখনো কোনো ঘোরের মাঝে ডুবে আছে। আনমনেই মাথা নেড়ে না বুঝালো। আলতো হেসে তুলির এক হাত টেনে কমিউনিটি সেন্টারে প্রবেশ করলো আদ্র। মেয়েটা বড্ড অভুস। রিমি তুলিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। কেমন আছো তুলি? আলহামদুলিল্লাহ আপু, শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। তোমাকেও অগ্রিম শুভকামনা তোমার ও আদ্র বিয়ের জন্য। পায়েল, অন্তু, সাগর নিবিড় শুভ কামনা জানালো। আফসোসের সুরে অন্তু আদ্রর দিকে তাকিয়ে বলল, ইস, কত কষ্টদায়ক যে অপেক্ষা করা। পিচ্ছি মেয়েদের প্রেমে পড়লে এই এক জ্বালা। অপেক্ষা করতে থাকো, করতে করতে বুড়ো হয়ে যাও। অন্তুর কথা শুনে লজ্জায় মাথা নত করে ফেলল তুলি। আদ্র তুলিকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্তুর উদ্দেশ্য বলল, মৃত্যুর আগ পর্যন্ত আমি অপেক্ষা করতে রাজি। সবাই হই হুল্লোড় করে বলে উঠল, ইহাই তো টুরু লাভ। আদ্র মুগ্ধ হাসি উপহার দিয়ে বলল, দেখবি আমাদের প্রণয় কাহিনী একদিন তোরা তোদের নাতি নাতনিদের শোনাবি। একরাশ হাসি আসলো সবাই। মেতে উঠলো অনুষ্ঠানে। তুলির এসব অনুষ্ঠানে ভীষণ অস্বস্তি লাগে, ক্লান্তিও ঘিরে ধরে। শুধুমাত্র রিমির জন্যই আসা। 12টা বেজে গেছে। সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো সেন্টার থেকে। গাড়িতে বসেই তুলির খালি কোমরে আঁকড়ে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে আসলো আদ্র। আচানক হামলায় প্রচন্ড জোরে কেঁপে উঠল তুলির হৃৎপিণ্ড। আদ্রর চোখে চোখ রাখতে নিজেকে সামলানোর বেগতিক হয়ে পড়ল তুলির। চোখ দুটোতে মুগ্ধতার ছাপ, ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। দম বন্ধ হয়ে আসছে তুলির। এই হাসি তুলির মনে মাদকতার মতো কাজ করে। আদ্র নিজের গালটায় এগিয়ে তুলির গালে স্লাইড করলো আলতো করে। তুলির কানের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। শাড়িতে খামচে ধরলো তুলি নিচের 2 হাত। কানের কাছে প্রতিধ্বনি হচ্ছে আদ্রর স্লো ভয়েস, বলেছিলাম না ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। 2 চোখ বুঝে আদ্রর বুকে মাথা এলিয়ে দিল তুলি। নিশ্চুপ থাকা ছাড়া আর কোনো পথ দেখছে না সে। হৃৎপিণ্ডের দ্রুত গতি উঠানামা ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে তাকে। এক হাতে তুলিকে জড়িয়ে গাড়ি স্টার্ট দিল আদ্র। সমস্যা বাঁধল মাঝপথে এসে। গাড়ি বন্ধ হয়ে যেতে ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকালো তুলি। কি হয়েছে আদ্র? গাড়ির চাকা হয়তো পাঞ্চার হয়ে গেছে। এক্সট্রা চাকাও তো নেই গাড়িতে। এখন আমরা বিয়েতে কিভাবে যাব আদ্র? আটকে উঠে কথাটা উচ্চারণ করলো তুলি। দেখি গাড়ি পাই কিনা। রাস্তার কিনারায় আদ্রর বাহুতে হাত ঝুড়িয়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল তুলি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো গাড়ি না পেয়ে বাড়ির ড্রাইভারকে কল করার জন্য মোবাইলটা বের করতেই একটা মেয়ে এসে বলে উঠল, ও স্যার, পাশের মাইয়াটা থেকে আমি বহুত সুন্দর, আপনি আমারে লইয়া যান, কম টাকা দিলেও হইব, আপনি যা হ্যান্ডসাম। কথাটা তুলির কর্ণপাত হতেই চরচর করে রক্ত উঠে গেল মাথায়। উশিয়ে থাপ্পড় মেরে দিল মেয়েটার গালে। হতভম্ব হয়ে গেল আদ্র। কলে ব্যস্ত থাকায় ভালোভাবে খেয়াল করেনি সে। তুলির রাগী মুখ দেখে বিস্ময়ে থ মেরে গেল। থাপ্পড় মেরে ক্ষান্ত হয়নি তুলি, তেড়ে গেল মেয়েটার দিকে। গলা চিপে ধরতেই পেছন থেকে কোমর ধরে টেনে আনলো আদ্র। তুলি লাগাতার চিল্লিয়ে বলতে লাগলো, অসভ্য মাইয়া, তোরে আজ মেরে ফেলবো আমি। আমার আদ্রর দিকে তাকাইলি কেন? আমার আদ্রকে বাজে অফার করস? তোর চোখ খুলে ফেলবো আজ, হাত ভেঙে ফেলবো, জিব্বা কেটে হাতে ধরিয়ে দিব। কথাগুলো বলে হাত পা ছুটতে লাগলো অনবরত। হাতের কোনোই গিয়ে পিচ্ছে আদ্রর বুকে। ব্যথা পেলেও দাঁত চেপে সহ্য করে নিচ্ছে। বড় বড় শ্বাস ফেলে মেয়েটা ভয় দৌড় লাগালো। কোনো দিকে